ওয়েলকাম টু সুজন ইংলিশ একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আল্লাহর মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। সো তোমাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম কম্পিটিভ সেন্টেন্সের প্র্যাকটিস ক্লাসের ভিডিও নিয়ে। সো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। সো চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসের ভিডিওটি আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে প্র্যাকটিসের শিটটি দেখতে পাচ্ছ, সো এই প্র্যাকটিসের শিটটি আমি তোমরা এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিস 1 এবং প্র্যাকটিস 2, এরকমভাবে আমি প্র্যাকটিস 1 থেকে প্র্যাকটিস 9 পর্যন্ত দিয়েছি। তোমাদের কাজ হবে একটাই, তোমরা ভিডিওটি পজ করবে, পজ করে এই প্রত্যেকটা সেন্টেন্স তোমরা নিজেরা করার চেষ্টা করবে অর্থ অনুযায়ী। এতে করে তোমাদের শেখাটাও হয়ে যাবে এবং প্র্যাকটিসটাও হয়ে যাবে। সো চলো আমাদের দ্বিতীয় পেজটি দেখি। আর এই দ্বিতীয় পেজটি তোমরা পজ করে থামিয়ে তোমরা তোমাদের মতো অ্যান্সারটুকু করে ফেলবে। সো এই হচ্ছে দ্বিতীয় পেজ। আমার মতো অ্যান্সার আমি সাজিয়েছি, আর সেই অনুযায়ী আমি তোমাদেরকে আমার অ্যান্সারটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখান থেকে কোন সেন্টেন্সে কী ধরনের টেন্স হবে সেটা তোমরা ধারণা নিয়ে পরবর্তীতে বাসায় তুমি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের তৃতীয় পেজ। এই সব কটা অ্যান্সার তুমি করে ফেলবে, ওকে? সো এই হচ্ছে আমাদের আজকের সমস্ত প্র্যাকটিসের অ্যান্সার। সো তোমরা এই অ্যান্সারগুলো মনোযোগ সহকারে দেখবে। আমি আশা করি আমার এই ভিডিওটি থেকে তোমরা অবশ্যই কিছু না কিছু উপকৃত হতে পারবে। এতে করে তোমাদের স্কুলে কিছু মার্কস পেতে তোমাদের অবশ্যই কিন্তু সাহায্য করবে। সো চলো আজকে ভিডিওটি শুরু করি। সো আরেকটা কথা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি অবশ্যই লম্বা হয়ে যাবে, আর এই ক্ষেত্রে আমি কিছু কিছু সেন্টেন্স কিন্তু বাদ দিয়ে দিব। যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে আমি সেই সেন্টেন্সটা নিয়েই কিন্তু আলোচনা করব। বাড়তি যে সেন্টেন্সগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি আলোচনা করব না, এবং বাকি যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সগুলো তোমরা নিজেরা বুঝে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। সো চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। সো প্রথমটা ছিল এরকম, আই উইল হেল্প ইউ প্রোভাইডেড দ্যাট, আমি তোমাকে এই শর্তে সাহায্য করব যে, পরের সেন্টেন্সটা কী হতে পারে, অর্থাৎ দ্বিতীয় ক্লজে কী হতে পারে অ্যান্সারটা। এই ক্ষেত্রে আমি দিয়েছি ইউ হেল্প মি। তোমরা কিন্তু তোমাদের মতো অ্যান্সার দিতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। আমি দিয়েছি ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করলে। সো এটা কেন হয়েছে সেটার জন্য চলো আমরা একটু আলোচনা করি। যে এখানে যেহেতু উইলের পর হেল্প রয়েছে, এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। কেন সেটা ফার্স্ট কন্ডিশনাল হলো? যেহেতু আমরা পড়েছি এভাবে যে ভার্ব ওয়ান হলে দ্বিতীয় ক্লজে হয়ে যাবে আমাদের উইল প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেহেতু শ্যাল উইল প্রথমে দেওয়া আছে, আর যেহেতু প্রথমে দেওয়া আছে আমরা অবশ্যই কিন্তু দ্বিতীয় ক্লজে করে দিব ভার্ব ওয়ান, সাবজেক্টের পর একটা ভার্ব ওয়ান আনব। সো দ্বিতীয় উদাহরণটা দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এটা কিন্তু সো দ্যাটের একটা রুলস। আমরা জানি যে সো দ্যাটের পর ক্যান, কুড এগুলো আনতে হয়। তোমরা অবশ্যই জানো যে ভার্ব ওয়ান হলে আমরা আনবো ক্যান, এবং ভার্ব টু হলে আমরা আনবো কুড, এগুলো আমরা জানি। সো যেহেতু এখানে ওয়ার্ক রয়েছে, আমরা কি করে দিলাম, সো দ্যাটের পর হি ক্যান সাকসেড ইন লাইফ, অর্থাৎ সাবজেক্টের পর একটা ক্যান অতিরিক্ত নিয়ে আসলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যতিক্রম ধর্মী দুটা অ্যান্সার এখানে দেখি, 6 এবং 7। এখানে তোমরা দেখতে পাচ্ছ আই উইল ক্যারি অ্যান আমব্রেলা, আমি একটি আমব্রেলা অর্থাৎ ছাতা বহন করব। আমি অ্যান্সার করেছি ইন কেস ইট রেইনস, পাছে যদি বৃষ্টি হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে একটা প্রশ্ন, এখানে ইন কেস কেন ইউজ করা হলো, কেন এখানে আমরা ইফ ইউজ করলাম না? যখন অনিশ্চয়তাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটবে, এই ক্ষেত্রে আমরা অবশ্যই ইন কেস ইউজ করব। তোমরা ইচ্ছে করলে অবশ্যই এখানে ইন কেস ব্যবহার না করে তোমরা কিন্তু ইফ ইউজ করতে পারবে, তাতেও কোনো সমস্যা হবে না।
সেম 7 নাম্বার উদাহরণটাও ছিল সেম একই রকম। দেখো, আই উইল কল ইউ অ্যাগেইন, আমি তোমাকে ফোন করব। ইন কেস ইউ ফরগেট, তুমি পাছে যদি তুমি ভুলে যাও। সো এটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, যদি তুমি ভুলে যাও, অর্থাৎ সেটা একটা অনিশ্চয়তা, ভুলে যাবে কি যাবে না, অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। যার কারণে আমরা অবশ্যই ইন কেস ইউজ করতে পারি। তোমরা ইচ্ছে করলে ইন কেস ইউজ করতে পারবে, অথবা সেখানে ইন কেসের বদলে তোমরা ইফও ইউজ করতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। সো এখন আমরা প্র্যাকটিস 2-তে চলে যাই। সো প্র্যাকটিস 2-এ দেখতে পাচ্ছ আমি এখানে একটা ক্লু ইউজ করে দিয়েছি, যা তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো মেবি। যেহেতু পাস্ট পারফেক্ট হলে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট করে দিব। এখানে প্রত্যেকটা এক্সাম্পলেই কিন্তু সেম একই রকমভাবে হবে, যে পাস্ট পারফেক্ট হলে আমরা করে দিব পাস্ট ইনডিফিনিট। সো আমরা একটা উদাহরণ দেখি। আমরা এই বিষয়টা জানি যে নো সোনার হ্যাড এরপরে অবশ্যই দেন আনতে হয়, স্কার্সলি হ্যাড এরপরে আমাদের হোয়েন আনতে হয়, হার্ডলি হ্যাড এরপরে আমাদের বিফোর অথবা হোয়েন আনতে হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই একটা বিষয় খেয়াল করেছো, যখন নো সোনার হ্যাড থাকবে এরপর কিন্তু আমাদের অবশ্যই দেন আনতে হবে। সো প্রায় সময় দেন থাকতে পারে অথবা দেনটা নাও থাকতে পারে। নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এই ধরনের ক্ষেত্রে আমাদের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, যে কোনো একটা ঘটনা হতে না হতে বা কোনো একটা বিষয়বস্তু হতে না হতে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহার করতে হয়। যেমন এখানে আমরা বলছি কি, নো সোনার হ্যাড দ্য ডক্টর গন দেন দ্য পেশেন্ট ডাইড, অর্থাৎ ডাক্তার যেতে না যেতেই রোগী মারা গিয়েছিল। এই যে আমরা নো সোনার হ্যাডের পর আমরা একটা দেন কিন্তু এনেছি, অতিরিক্ত একটা দেন এনেছি। সো প্রিয় শিক্ষার্থীরা, দেন কিন্তু এখানে দেয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আর যদি না থাকে অবশ্যই কিন্তু আমাদের অতিরিক্ত আনতে হবে, আর দেয়া থাকলে তো ভালোই। এরপরে আমরা কি করে দিব, অবশ্যই ভার্ব টু করে দিব, যেহেতু এখানে ডাইটটা ছিল ভার্ব টু। সো এরকমভাবে সেম একই এক্সাম্পল এখানে রয়েছে। হার্ডলি হ্যাডের ক্ষেত্রে সেম কিন্তু একই রয়েছে, জাস্ট আমরা কি আনবো, হার্ডলি হ্যাডের পর হোয়েন আনতে হবে, স্কার্সলি হ্যাডের পরে আমাদের কি আনতে হবে, হোয়েন আনতে হবে অথবা বিফোর আনতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, একটা গুরুত্বপূর্ণ একটা কথা তোমরা শিখে নাও, সেটা হচ্ছে আফটার এর পরে যে টেন্সটা হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আফটার এর পর হ্যাড গন রয়েছে, অর্থাৎ সেটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং বিফোর, বিফোর মানে পূর্বে, অর্থাৎ পূর্বে যে টেন্সটা হবে সেই টেন্সটা হবে আমাদের পাস্ট পারফেক্ট। যেমন হ্যাড প্লাস ভার্ব থ্রি রয়েছে। সো মনে রাখবে, আফটার এর পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয় এবং বিফোর এর পূর্বে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়। তাহলে আফটার আগে কোন টেন্স হবে, আফটারের আগে হবে পাস্ট টেন্স এবং বিফোর এর পরে হবে পাস্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো পরের উদাহরণ চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা করে দিব পাস্ট ইনডিফিনিট। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলেই কিন্তু আমরা যে পরবর্তী ক্লজটা দেওয়া থাকবে, অর্থাৎ পরবর্তী যে গ্যাপ ফিলিং দেওয়া থাকবে, সেখানে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারই আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিটে, অর্থাৎ ভার্ব টু করে দিতে হবে। ফর এক্সাম্পল, 5 years have passed since, 5 বছর অতিক্রম হয়েছে, since যখন he left the village, যখন সে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিন্স, যার অর্থ হচ্ছে যেহেতু অথবা যখন। সো সিন্স যখন মাঝে বসবে এর অর্থ হয়ে যাবে যখন। সিন্স যখন শুরুতে থাকবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যখন থাকবে, তখন এর অর্থ হয়ে যাবে যেহেতু। সো সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা করে দিব পাস্ট টেন্স, এবং সিন্সের আগে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলেও কিন্তু হয়ে যাবে আমাদের পাস্ট ইনডিফিনিট। যেমন বিহেভস রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা করে দিলাম পাস্ট ইনডিফিনিট। দ্বিতীয় ক্লাসে করে দিলাম পাস্ট ইনডিফিনিট। দেখো 5 নম্বর উদাহরণে সেম প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, আমরা করেছি
পাস্ট ইনডিফিনিট। আশা করি বুঝতে পেরেছ। সো পরবর্তী উদাহরণে চলে যাই। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের প্র্যাকটিস 3। আর এখানে আমি আরেকটা ক্লু ইউজ করেছি। পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব টু যদি হয়, প্রথম যে ক্লজটা দেওয়া থাকবে, অর্থাৎ এই হলুদ কালারের যে প্রথম ক্লজগুলো দেওয়া থাকবে, সেখানে যদি আমাদের ভার্ব টু হয়, আমরা সেটা করে দিব হ্যাড প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ দ্বিতীয় ক্লজে আমরা করে দিব হ্যাড প্লাস ভার্ব থ্রি। এখানে যে এক্সাম্পলগুলো রয়েছে, আফটার, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, ইফ, অ্যাজ ইফ অথবা অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম যে অংশগুলো দেয়া থাকে সেখানে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট করে থাকি, এবং দ্বিতীয় যে ক্লজটা দেয়া থাকবে সেখানে কিন্তু আমরা করে দিব পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি। সো চলো চতুর্থ প্র্যাকটিসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যখন সিন্স সেন্টেন্সের শুরুতে দেয়া থাকবে, এর অর্থ হয়ে যাবে যেহেতু। একটা বড় একটা উদাহরণ আমরা এখানে দেখি। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ হলো একটি কৃষি প্রধান দেশ, হার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন ইট, তার অধিকাংশ অর্থনীতি ডিপেন্ড করে এগ্রিকালচারের উপর। যেহেতু এখানে সিন্স রয়েছে, আর এই ক্ষেত্রে আমরা ভার্বটা ইউজ করেছি ইজ। দেখো, এই ক্ষেত্রে আমরা ভার্বটা ইউজ করেছি ইজ। দ্বিতীয় যে ক্লজটা দেওয়া থাকবে সেখানে কিন্তু আমাদের হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে, অর্থাৎ শুরুতে পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তীতে হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ফিউচার ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝায় উড, কুড, মাইট, শুড, এরপর একটা ভার্ব ওয়ান দিলেই কিন্তু সেটা হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। চলো তাহলে প্র্যাকটিস 5-এ যাওয়া যাক। এখানে হচ্ছে অভ্যাসগত কর্ম, যাকে আমরা হোয়েন দ্বারা সম্বোধন করছি, অর্থাৎ সেখানে একটা অতিরিক্ত হোয়েন আমাদের আনতে হবে। আর সাথে সাথে আমরা প্র্যাকটিস 6-এ চলে যাই। এই প্র্যাকটিস 6-এ দেখতে পাচ্ছ তোমরা চিরন্তন সত্য। সো অভ্যাসগত কর্ম এবং চিরন্তন সত্য, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে ভার্বটা ইউজ করতে হয় সেই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ অভ্যাসগত কর্ম এর পর আমাদের ভার্ব ওয়ান হয়, এবং চিরন্তন সত্য যে কোনো প্রবাদের কথা বলো বা কোনো চিরন্তন সত্য সেন্টেন্সের কথা বলো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ দ্বিতীয় যে ক্লজটা দেওয়া থাকবে সেখানে অবশ্যই ভার্ব ওয়ানেই কিন্তু করতে হবে, আদার অন্য কোনো টেন্স ইউজ করা যাবে না। সো চলো একটা এক্সাম্পল দেখি আমরা। উই ক্লোজ দ্য ডোর, আমরা দরজা বন্ধ করি, হোয়েন, যখন, উই গো টু বেড, যখন আমরা বিছানায় শুতে যাই। তো এই ক্ষেত্রে দেখো আমরা একটা হোয়েন এনেছি, এরপরে যে আমরা একটা ভার্ব ইউজ করেছি সেই ভার্বটা হচ্ছে ওয়ান, অর্থাৎ হোয়েনের পরে যে ভার্বটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভার্ব ওয়ান, এবং সেটা হতে হবে অভ্যাসগত কোনো কর্ম যেটা আমাদের দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে। সো প্র্যাকটিস 6-এ তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চিরন্তন সত্য কিছু প্রবাদ। হোয়েন ওয়াটার রিচ 100 ডিগ্রিজ, যখন পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায়, ইট বয়েলস, তখন এটি সিদ্ধ হয়। এটা একটা চিরন্তন সত্য বাক্য, এই ক্ষেত্রে কিছু করার নেই, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ না রাখতে পারলে কিন্তু তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে না। এক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব, আমি কিছু কমপ্লিটিং সেন্টেন্স তোমাদেরকে দিয়েছি, সেগুলোকে কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে, কেননা মুখস্থ ছাড়া সেগুলোকে তুমি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না। সো আমাদের সেটাই হবে কাজ, সেগুলোকে মুখস্থ করে ফেলা। সো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস 7 এবং প্র্যাকটিস 8। সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো তোমরা এই অ্যান্সারগুলো বাসায় করার চেষ্টা করবে, এবং কোনো প্রকার সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও, আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করে দেওয়ার। সো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্র্যাকটিস 9-এ চলে যাই। সো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস 9। এখানে রয়েছে অসংখ্য প্রবাদ, সেই প্রবাদ বাক্যগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবে, আর এই প্রবাদ বাক্যগুলো মুখস্থ ছাড়া কিন্তু কখনোই তোমরা মার্কস পাবে না। দু একটা প্রবাদ চলো আমরা দেখি। সো যোগ বোঝে কোপ মারো, যার ইংলিশ হচ্ছে
যার প্রবাদ হচ্ছে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এটার কিন্তু আমরা ব্যতিক্রম কোনো অর্থ করতে পারবো না, আর সেটা একটা প্রবাদ। আর এই ক্ষেত্রে কিন্তু যে অর্থটা দেয়া থাকবে সেটাই কিন্তু ফিক্সড থাকবে, অন্য কোনো অর্থ সেই ক্ষেত্রে করা যাবে না। একতাই বল, যার প্রবাদ হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই প্রবাদটা তোমরা অনেকবার দেখতে পাবে তোমাদের কম্পিটিটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে। আবার দেখো, দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রন, কাটা বিনা গোলাপ হয় না। এই উদাহরণটা তোমরা অনেকবার পাবে। আর একটা প্রবাদ দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট সো গোল্ড, চকচক করলেই সোনা হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সো আমার জন্য দোয়া করবে। নেক্সট ক্লাসে আমরা আবার চলে আসব সুন্দর একটি টপিক নিয়ে। সেই টপিকের জন্য তোমরা অপেক্ষায় থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা।